আমাদের জীবনে কিছু ভুল থাকে যা সারা জীবন ধরে তার মাসুল গুনতে হয়, যে ভুলের কখনোই কোনো ক্ষমা হয় না, তা সে জেনেই হোক কিংবা না জেনে। যেমন ছিল নবাব সিরাজউদ্দৌলার ভুল। তাই এ ভুল ছাড়া আর কি? পলাশির যুদ্ধের আগেই তিনি জেনে গিয়েছিলেন মির্জাফর আলী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপরেও তাকে পলাশির যুদ্ধের প্রধান সেনাপতি করা, এমনকি তারই পরামর্শ মতো পলাশির যুদ্ধ ছেড়ে ফিরে আসা, এটা কি শুধুই ভুল নাকি নিয়তির খেলা? নবাব সিরাজউদ্দৌলা কি এতটাই বোকা ছিলেন? কি জানি। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। চলতে চলতে অনেকখানি পদ এগিয়ে এলাম। কেমন লাগছে বলুন? সত্যি বোর হচ্ছেন না তো? তাহলে আসুন শুনে নি আজকের পর্বটি। পাওয়া আর না পাওয়ার মধ্যে যতখানি ব্যবধান, সুখ আর দুঃখের মধ্যে ততখানি ব্যবধান কি আছে? পাওয়ায় যদি সুখ কিছু থাকে, তার অনেকখানি অংশ না পাওয়ার মধ্যে ছড়িয়ে থাকে। আমি তোমাকে পেলাম, কিন্তু তোমাকে পাওয়া আমার ফুরিয়ে গেল না। তবেই তো আসল পাওয়া। নদী যেমন সমুদ্রকে পায়, সে পাওয়াও তো তার ফুরিয়ে যায় না, তাই তো তার পাওয়ারও শেষ হয় না। সে কেবলই সমুদ্রকে পেতেই থাকে, প্রতিদিন, প্রতি রাত্রে, প্রতি মুহূর্তে পেতে থাকে। সেই পাওয়াই তো সার্থক পাওয়া। কান্ত সেই অন্ধকার চেহেল সুতনের বন্ধ মহলের মধ্যে কেবল নিজের মনেই বলতে লাগল, তোমাকে নাই বা পেলাম মরালি, কিন্তু তোমাকে পাইনি বলি তো এমন করে প্রতি মুহূর্তে তোমাকে পাচ্ছি। এই পাওয়াই তো আমার না পাওয়ার চেয়ে বড় পাওয়া। তুমি যত দূরেই থাকো, যেখানে যেমনভাবেই থাকো, আসলে তুমি আমার কাছেই রয়েছ। যখন আমি থাকবো না, তখন তুমি আমার কাছে কাছে থাকবে। তখন আমি তোমাকে পেয়েও পাবো, হারিয়েও পাবো। আমার জীবনে তুমি সব পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে, সব চাওয়া না পাওয়ার বাইরে এক পরম পাওয়া হয়ে রইলে। আমার এই দেহ একদিন ধ্বংস হয়ে যাবে, আমার এই অস্থি মাংস মজ্জা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সেদিনও তুমি আমার নিজের হয়েই থাকবে। তুমি আমার হতে চাও আর না চাও, আমি তা নিয়ে মাথা ঘামাবো না। তুমি আমার আর আমি তোমার, এই স্বপ্ন নিয়েই তোমার সঙ্গে আমি একাকার হব। এটাই তো ভালো মরালি। ওই ধারে ওই চেহেল সুতনের ভেতরে হঠাৎ যেন কিসের একটা গোলমাল উঠল। চেহেল সুতনের মধ্যে অমন গোলমাল হয়েই থাকে। কান্ত এই চেহেল সুতনে অনেকবার এসেছে, এমন গোলমাল অনেকবার শুনেওছে। কে যে তার সঙ্গে দেখা করতে এসেছিল তা ভাববার আর দরকার নেই। খাটের ওপর শুয়ে শুয়ে চোখ বুজে শুধু মরালির কথাই ভাবতে ভালো লাগলো কান্তর। বাইরে যখন ইতিহাসের মোড় ফিরছে, তখন একজন পুরুষের এই চিন্তার কোনো দাম নেই, তা কান্ত জানে। সে জানে নবাব হয়তো এতক্ষণ মসনদ ছেড়ে পালিয়ে গেছে, হয়তো ফিরিঙ্গি ফৌজ এসে যাবে এক্ষুনি। সে জানে তার আগেই হয়তো কেউ এসে তাকে কোতল করবে। আর শুধু তাকে একলাই নয়, এই সমস্ত বেগমকেই হয়তো কোতল করবে। কিন্তু এও তো এক সান্ত্বনা যে তার মরিয়ম বেগমকে কেউ খুঁজে পাবে না, মরালিকে কেউ খুঁজে পাবে না। মরালি যদি নিরাপদে থাকে, আর যেখানে যা কিছু হয় হোক। তুমি আরও দূরে চলে যাও মরালি, আরও অনেক দূরে। তুমি যত দূরে চলে যাবে, তত আমি তোমাকে কাছে পাব। হঠাৎ যেন গোলমালটা সামনে এলো। তারপর মনে হলো যেন মেহেদি নেসার সাহেবের গলা, দিদার রেজা আলীর গলা। এখন আবার বশির মিয়ার গলাটাও কানে এলো। হয়তো মুর্শিদাবাদ শহরের ভেতর বিদ্রোহ শুরু হয়ে গেছে, হয়তোবা লুটপাট আরম্ভ হয়ে গেছে চেহেল সুতুনে। তা হোক, তা নিয়ে কান্ত কিছু ভাবনা করবার দরকার নেই। কান্ত এখন চোখ বুজে স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্ন দেখতে লাগলো মালদা থেকে রাজমহল, রাজমহল পেরিয়ে পদ্মা,
পদ্মা পেরিয়ে সমুদ্র। যেই দিকে দুই চোখ যায় সেদিকে শুধু জল আর জল। আরও এগিয়ে যাও মরালি, আরও দূরে চলে যাও। তুমি দূরে চলে গেলে তবে আমি তোমাকে কাছাকাছি পাব। আরও দূরে চলে যাও, নৌকো থামিও না। কিন্তু কান্ত কি সেই দিন জানত যে রাজমহলের দিকেই ঠিক আরেকটা বজরা যাচ্ছিল? জানত না। বজরার ভেতর আর একটা মানুষ ঠিক কান্তর মতোই অমনি করে ভাবছিল ওই কথাগুলো। আরও দূরে চলো, আরও দূরে, যেখানে কেউ আমাকে চিনতে পারবে না, সেই দিকে চলো। যেই মানুষটা একদিন ঘুমের জন্য মাথা খুঁড়ে মরেছে, সেই মানুষটাই আবার সেই দিন চোখ দুটো খুলে সামনের অন্ধকার জলের দিকে চেয়ে ঠায় বসেছিল একভাবে। কোথায় রইল মতিঝিল, কোথায় রইল মনসুরগঞ্জ, আর কোথায় বা রইল তার চেহেল সুতুন। এমনি করেই একদিন সবাইকে সব ছেড়ে চলে যেতে হয়। তেমন যাওয়া তো একদিন যেতেই হবে। তবে দুঃখ কেন? মসনদের জন্য? লক্কাবাগে সেই খিদমতগারটা সেদিন খুব বেত খেয়েছিল নবাবের সোনার কলকেটা চুরি করার জন্যে। আসবার সময় তাকে সামনে পেলে মসনদও দিয়ে দিত মির্জা মহম্মদ। বলতো, নে, আমার সোনার কলকেটা তো ছোট জিনিস রে, আমার মসনদটা পারিস তো নিয়ে নে। কি ভাবছ? সিরাজ বেগম লুৎফা। সে এমনিতে বেশি কথা বলে না। ছোট মেয়েটাকে নিয়ে পাশেই ঘুমোচ্ছে। জানে না তো যে নবাবের সঙ্গে বিয়ে না হলে তাকে এমন করে চোরের মতন চেহেল সুতন ছেড়ে পালাতে হতো না। নবাবের অসংখ্য প্রজাদের মধ্যেই যদি কারোর বউ হতো লুৎফা, তাহলেও তো এত দুর্ভোগ সহ্য করতে হতো না তাকে। ঘুমোবে না? তোমাকে আমি আসবার সময় কোনো খবর দিয়ে এলাম না মরিয়ম বেগম সাহেবা। ইচ্ছে করে খবরটা দিলাম না। আমার পরে যারা চেহেল সুতনে আসবে তারা হয়তো দয়া করে তোমার স্বামীর কাছে তোমাকে ফিরিয়ে দিয়ে আসবে, কিংবা হয়তো তোমাকে জারিয়া করে রাখবে, তোমাকে দিয়ে তাদের পা টেপাবে, তোমাকে দিয়ে বাদির কাজ করাবে। তা হোক, এর চেয়ে সে অনেক ভালো বেগম সাহেবা। তোমাদের সেই কাফের সাধুর গানটা আমার খুব মনে পড়ছে কেবল, জানো? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব নেই ঠিকানা। সত্যি, আমার সঙ্গে এলে তুমি অনেক কষ্টে পড়তে। কাল আমরা কোথায় থাকবো, কি খাবো, তার কোনো ঠিক নেই। আমার জন্য তুমি কেন কষ্ট করবে মরিয়ম বেগম সাহেবা? তুমি আমার কে? আসলে তুমি তো আমার কেউ নও। রাত ভোর হয়ে এলো, একটু ঘুমিয়ে নাও না। মির্জা বললে, তুমি ঘুমো, আমি জেগে থাকি। দুদিন ধরে তো জেগেই আছো, শরীর খারাপ হবে না? শরীরের কথা ভাববার আমার সময় নেই এখন। তুমি ঘুমোচ্ছ, ঘুমো। লুৎফা বললে, তুমি না ঘুমোলে আমি কেমন করে ঘুমোই? তাহলে ঘুমিও না। কে তোমাকে বলেছে ঘুমোতে? আর কে বা তোমাকে এত কষ্ট করে আমার সঙ্গে আসতে বলেছিল? তোমরা সঙ্গে না এলে তো আমি আরও ভালো করে জাগতে পারতুম। লুৎফা চুপ করে রইল। মির্জা মহম্মদ বললে, কাঁদছ? হ্যাঁ, খুব ভালো করেই কাঁদো, খুব ভালো করে আমাকে জ্বালাও। এমন করে আমাকে না জ্বালালে আমার বউই হয়েছিলে কেন? খুব কাঁদো, খুব জোরে গলা ছেড়ে কাঁদো। লোকে যাতে জানতে পারে যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে, আর জানতে পেরে যাতে সবাই চারদিক থেকে এসে গ্রেপ্তার করে, সে ব্যবস্থা করো। তারপর একটু থেমে নিজের মনেই বলতে লাগল, মানুষের কাছে আমি অপরাধ করেছি, আল্লাহর কাছেও আমি অপরাধ করেছি। আমার শাস্তি হবে না তো কার হবে? পৃথিবীতে জন্মানোই তো আমার অপরাধ হয়েছে। কিন্তু আমি কি করব বলো? আমি কি এমন করে পালিয়ে আসতুম? জেনারেল ল সাহেবকে 10,000 টাকা পাঠালুম, এখনও পর্যন্ত এসে হাজির হলো না। ল সাহেব এলে কি এমন করে চোরের মতো পালাতে হতো আমায়? মির্জাফর, দুর্লভরাম, ইয়ার লুথুফ খা, যতই নিমক হারামি করুক, আমার একদিকে মোহনলাল আর একদিকে ল সাহেব থাকলেই আমি ফিরিঙ্গির বাচ্চাদের দেখিয়ে দিতুম।
তারপর হঠাৎ লুৎফার দিকে চেয়ে বললে, তুমি কি কিছু বলছিলে? লুৎফা কোনোই উত্তর দিলে না। কই, তুমি কিছু কথা বলছো না যে? লুৎফা তবুও কোনো জবাব দিলে না। কিছু কথা বলো, কিছু কথা বলেও তো উপকার করতে পারো আমার, সেটুকুও কি তোমার দ্বারা হবে না? তাহলে কেন আসতে গেলে আমার সঙ্গে? শুধু ঘাড়ের ওপর বোঝা হবার জন্যে? লুৎফার যেন রাগ, অভিমান, অনুরাগ কিছুই থাকতে নেই। ঠিক আছে, কথা বলো না, আমি একাই কথা বলবো। আমার আমির নেই, ওমরাও নেই, আমার মসনদ নেই, সনদ নেই, আমার উজির, খিদমতগার, বাদী, বেগম, বন্ধু আজ কেউ নেই। আমি দুনিয়ায় একলা এসেছি, একলাই থাকব। কারোর ভালোবাসার দরকার নেই আমার। এরপর যদি আমি মারাও যাই, কেউ যেন না কাঁদে। কারোর কাঁদবার অধিকার নেই আমার মরার পর, এই আমি বলে রাখলুম। হঠাৎই লুৎফা নবাবের মুখে হাত চাপা দিলে। তুমি যে কি, তোমার মুখে কি কিছুই আটকায় না? পেছন থেকে হঠাৎ বাধা পড়ল। বুড়ো মাঝি বললে, হুজুর, রাজমহলে এসে গিয়েছি। রাজমহল? ভালোই হয়েছে, এখান থেকে সোজা আজিমাবাদে যাওয়ার রাস্তা। জেনারেল লর এই দিকেই আসবার কথা। 10,000 টাকা পাঠানো হয়েছে তাকে পূর্ণিয়ার ফৌজদারের হাত দিয়ে। এলেই এই পথেই দেখা হবে। মির্জা মোহাম্মদ বললে, এইখানে নৌকো বাঁধো বুড়ো মিয়া। লুৎফাও উঠে পড়েছিল। মির্জা মোহাম্মদ বললে, দেখো, হয়তো এখানে তোমার মেয়ের জন্য দুধ পাওয়া যেতে পারে, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে আমাদের। যদি কেউ কিছু জিজ্ঞেস করে তো কি বলবে? লুৎফা বললে, বলবো আমরা পলাশপুরের লোক, আজিমাবাদে ফকির সাহেবের দারোগায় যাচ্ছি দোয়া নিতে। বাইরে তখন অল্প অল্প সকাল হয়েছে। ঘাটে তখন আরেকটা বজরা বাঁধা রয়েছে। সেই নৌকোর ভেতর দুর্গা তখন ঘুম থেকে উঠেছে। আরেকটা নৌকো এসে লাগতেই দুর্গা ছোট বৌরানীকে ডাকলে, ও ছোট বৌরানী, ওই দেখো কাদের আবার একটা নৌকো এসে লাগলো। কাদের রে? দুর্গা বললে, কে জানে কাদের, মনে হচ্ছে মুসলমানদের। ছোট বৌরানীও চেয়ে দেখলে জানালা দিয়ে। বউটা খুব সুন্দর না রে দুর্গা? ও মা, একটা ছোট মেয়েও তো রয়েছে সঙ্গে। কোথায় যাচ্ছে বলতো? মাঝিকে ডেকে দুর্গা জিজ্ঞেস করলে, হ্যাঁ গো বাছা, ওরা কারা এলো গো? মাঝিটা বললে, ওরা পলাশপুরের লোক, আজিমাবাদে ফকির সাহেবের দরগায় দোয়া নিতে যাচ্ছে। মুসলমান মা ওরা। ও, তাই বলো। তারপর চেয়ে চেয়ে দেখতে লাগলো। বউটা সুন্দরী বটে, পায়ের গোড়ালিটা একেবারে দুধে আলতায় ধপধপ করছে। সঙ্গের ব্যাটা ছেলেটার চেহারাটাও বেশ। মেয়েটাকে কোলে নিয়ে বউটা স্বামীর সঙ্গে ডাঙায় উঠল। আর ওদিকে তখন ক্লাইভ সাহেব বাইরে আসতেই মুন্সি নবকৃষ্ণ বললে, ও কে হুজুর? ক্লাইভ সাহেব বললে, সে তোমার জেনে দরকার নেই মুন্সি, তুমি এখন যাও এখান থেকে। নবকৃষ্ণ ব্যাপারটা বুঝতে পারলে। আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তারপর সাহেব অর্ডালিকে ডাকলে, বললে, ওই যে বুড়ো মতন একটা লোককে ধরা হয়েছে, ওর নাম ইব্রাহিম খাঁ, ওকে ছেড়ে দিতে বলো। অর্ডালি চলেই যাচ্ছিল। ক্লাইভ সাহেব আবার ডাকলে, শোনো, ময়দাপুরে যদি কোনো তাঁতির বাড়ি থাকে সেখান থেকে 2-4টে শাড়ি কিনে আনতে বলে দাও, বেশ ভালো কোয়ালিটির শাড়ি, খুব তাড়াতাড়ি যাও। ক্লাইভ সাহেব ঘরের ভেতর আবার এলো। মরালি তখনও তেমনি করে দাঁড়িয়ে আছে। সাহেব বললে, বলো তারপর? মরালি বললে, আমি তো আপনাকে সব কথাই বললুম স্যার, এখন আপনার যা ইচ্ছে তাই করুন। ওই ইব্রাহিম খাঁ না থাকলে আমি হয়তো চেহেল সুতন থেকে পালাতেই পারতুম না, কিন্তু মরিয়ম বেগম সেজে সেই কান্ত এখনও হয়তোবা সেই চেহেল সুতনেই আছে। আমার ইচ্ছে আপনি তাকে উদ্ধার করে আনুন, কিন্তু মুর্শিদাবাদে যেতে তো আমার দেরি হবে। কেন? জগৎ শেঠজি আমাকে চিঠি দিয়েছেন,
যে কয়েকজন আমাকে খুন করবার মতলব করছে। আমি স্পাই লাগিয়েছি, তারা কি খবর দেয় সেটাই জানবার জন্য এখানে কিছুদিন থাকবো ঠিক করেছি। আমি তোমার জন্য এখানকার তাঁতিদের বাড়ি থেকে শাড়ি কিনে আনতে বলেছি। তোমার কোনো ভাবনা নেই। কিন্তু কেউ যদি আমাকে চিনতে পারে, চিনতে পারলে যে সবাই ছিঁড়ে খাবে। ক্লাইভ সাহেব বললে, সে ভয় এখন তোমার নেই। আমার নাম রবার্ট ক্লাইভ। মরালি ভালো করেছে দেখলে। আগেরবারে যখন বাগবাজারের পেরিন সাহেবের বাগানে দেখেছিল, তখন অন্যরকম চোখ ছিল মরালির। কিন্তু এখন এতদিন পর মরালির চোখও বদলে গেছে। ক্লাইভ সাহেবেরও চোখ বদলে গেছে। ক্লাইভ সাহেব আজ যে মরিয়ম বেগমকে দেখছে, সে মরিয়ম বেগম নয়। ক্লাইভ বললে, লড়াইতে যারা ধরা পড়ে তাদের কি করা হয় তা জানেন তো বেগম সাহেবা? আপনারা তো আমাকে বন্দি করেছেন। হ্যাঁ, বন্দি করেছি, তবুও আপনি বেগম সাহেবা বলে আপনার জন্য আমি শাড়ি, সালোয়ার কামিজ যা পাওয়া যায় আনতে হুকুম দিয়েছি। আপনার কথায় আমি আপনার সঙ্গে লোকটাকেও ছেড়ে দেবার হুকুম দিয়েছি। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার জন্য তো আমি ভাবছি না। আমার যা হবার তা হোক। আমাকে আপনি খুশি হলে ফাঁসিও দিতে পারেন, আমার তাতে কোনো ক্ষোভ নেই। কিন্তু চেহেল সুতুনের মরিয়ম বেগমকে আপনি দয়া করে উদ্ধার করে আনুন। ক্লাইভ অবাক হয়ে গেল। মরিয়ম বেগম? আপনি নিজেই তো মরিয়ম বেগম। চেহেল সুতুনে কি আরও একজন মরিয়ম বেগম আছে? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি আবার সেইবারের মতো আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। কিন্তু বেগম সাহেবা, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনার যদি মনে হয়ে থাকে যে মেয়েদের ওপর আমার উইকনেস আছে, তাহলে আপনি ভুল করছেন। আমি যেমন নরম হতে পারি, তেমনি আবার পাথরের মতো শক্তও হতে পারি। আমি যদি এক্ষুনি হুকুম করি, আমার সোলজারেরা এক্ষুনি আমার চোখের সামনে আপনার মাংস ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে। আমার তাতে কোনো কষ্ট হবে না। সেটাই কি চান আপনি? মরালি চুপ করে রইল। পেছনে আরদালিটা বাইরে থেকে ডেকে শাড়িগুলো এনে দিলে। ক্লাইভ শাড়িগুলো নিয়ে বললে, আপনি এটা পরুন, আমি আবার আসব। কিন্তু খবরদার পালাবার চেষ্টা করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। এই বলে বাইরে এসে মেজর কিলপাট্রিককে ডেকে পাঠালে। বললে, মুর্শিদাবাদে ওয়ালসকে পাঠাও, সে যেন খবর নিয়ে আসে মুর্শিদাবাদের নবাবের হারেমের ভেতর মরিয়ম বেগম বলে কোনো বেগম আছে কিনা। তা শুধু তো বাংলা মুলুকের মসনদ নয়, একটা দেশের উত্থান পতনের সঙ্গে সেই দেশের প্রত্যেকটি মানুষের সমস্যাও জড়িয়ে থাকে, তা ক্লাইভ সাহেবের জানা ছিল। ওই যারা নদীতে নৌকো চালায়, যারা ক্ষেত মজুরি করে, যারা তাঁতে কাপড় বোনে, যারা বাড়িঘর বানায়, গরুর গাড়ি চালায়, তাদের সকলের সমস্যার সঙ্গে নবাবের স্বার্থ, কোম্পানির স্বার্থ, এমনকি ক্লাইভের স্বার্থও জড়িয়ে আছে। ওলস জিজ্ঞেস করেছিল, কিন্তু সেই বেগম নবাবের কে? নবাবের নিজের ওমেন। কিন্তু নবাব তো পালিয়ে গেছে, আর নবাব যখন পালিয়ে গেছে তখন নবাবের ওমেনদের নিয়ে আমাদের কি দরকার? তারা তো সবাই নেটিভ মেয়ে মানুষ। ইউরোপিয়ান বেগম কি কেউ আছে? ক্লাইভ বলেছিল, সেসব তোমার জানবার দরকার নেই ওয়ালস। আমি শুধু একটা খবর জানতে চাই, হারেমের ভেতরে মরিয়ম বেগম বলে কোনো বেগম এখনও আছে কিনা। ওয়ালস কথাটা বুঝতে পারলে না। মির্জাফর খাঁ টাকা দিতে রাজি হচ্ছে না, জগৎ শেঠ পর্যন্ত তাদের বিশ্বাস করছে না। সেই কথাটাই তো আগে ভাবা দরকার, তা নয় কোথাকার হারেমের মধ্যে কোন মেয়ে মানুষ রয়েছে। এত খবর কিসের দরকার কর্নেলের কাছে? সামনেই মুন্সি বসেছিল। ওয়াল সাহেবকে আসতে দেখে দাঁড়িয়ে উঠল। বললে, কি হলো সাহেব, মালিক কি বললে? ওয়াল জিজ্ঞেস করলে, তুমি এখনও বসে আছো? মুন্সি বললে, বারে, মালিক কি আমাকে চলে যেতে বলেছে নাকি যে চলে যাব? টাকা কড়ির কি ব্যবস্থা হলো? এই মাসের মাইনেটা যে এখনো পেলুম না। মাইনে?
ওয়ালস যেন খেপে গেল। তা মাইনে বুঝি তুমি একলাই পাওনি? আমরা বুঝি মাইনে পেয়েছি ভেবেছ? মুন্সি অবাক হয়ে গেল। আপনারাও পাননি হুজুর? আরে না, আমরা কেউই পাইনি। আর কোত্থেকেই বা পাবো? আর আসছে মাসেও পাও কি না সেটা দেখো মুন্সি। কোম্পানির ভাড়ারে যা কিছু টাকা কড়ি ছিল সমস্ত লড়াইয়ের পেছনে খরচ হয়ে গেছে। তা নবাবের টাকা তো আসছে। শুনলাম যে নবাবের টাকা পেলে সকলকে কড়াই গন্ডায় মিটিয়ে দেওয়া হবে। সে টাকা কি আর আছে ভেবেছ? নবাব কি আর তা ফেলে রেখে গেছে? যা কিছু ছিল তাও যাকে পেরেছে তাকে দুই হাতে বিলিয়ে দিয়ে গেছে। কিছুই নেই। অনেক আশা করেছিল নবকৃষ্ণ। এই মাইনেটার জন্যই বলতে গেলে অত দূর থেকে এখানে এসেছিল। কিন্তু তাও যদি না পাওয়া যায় তো কি হবে? টাকার জন্যই তো সাহেব কোম্পানির চাকরিতে ঢোকা। টাকার জন্যই তো ম্লেচ্ছদের ছোঁয়া খাওয়া। টাকাই তো সব মা। তুমি তো স্বপ্ন দিয়েছিলে আমি অনেক টাকার মালিক হব। অনেকে আমার হাত দেখে তাই বলেছে। কিন্তু কোথায় টাকা? টাকার নামগন্ধ যে দেখতে পাচ্ছি না। ওইদিকে সেপাইদের ছাউনি কদিন ধরেই বড় ধকল গেছে সকলের। তাই সবাই গড়িমসি করছে। মুন্সি একবার সেই দিকে গেল। সেপাইরা সবাই চেনে মুন্সিকে। মুন্সির মাথার টিকিটা ধরে মাঝে মাঝে টানাটানি করে। বলে, এটা কি গো মুন্সি? মুন্সি বলে, ওতে হাত দিও না বাবারা। ওতে হাত দিয়েছ কি তোমাদের পাপ হবে। পাপ হবে? পাপ মানে? পাপ মানে পাপ। ওই যাকে বলে পাতক। তোমরা তো বাবা অনেক পুণ্য করেছ, তাই তো ফিরিঙ্গি হয়ে জন্মেছ। আর আমরা হিন্দু হয়ে জন্মে ভুগে ভুগে মরছি। এই দেখো না, কোথায় সুতানুটি সেইখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি দুটো টাকার জন্যে। এটা পাপ নয়? উটি ছুলে তোমাদেরও বাবা আমার মতন টাকার জন্য হা হতাশ করতে হবে। হঠাৎ ওই দিক থেকে একটা পালকি আসার হোমহাম শব্দ হলো। সবাই হাঁ করে চেয়ে রইলে। পালকি করে আবার কে আসে? কে? তা বেশ চটকদার পালকি বটে। খানদানি লোক হবে কেউ। আটবেহারার পালকিটা একেবারে সোজা কর্নেল সাহেবের ঘরের দিকে যাচ্ছিল। মেজর কিলপাট্রিক সাহেব দেখতে পেয়ে দৌড়ে এসেছে। কে? পালকিটা থামল। ভেতর থেকে নামলো উমিচাঁদ সাহেব। মেজর সাহেবকে দেখে জিজ্ঞেস করলে, কর্নেল সাহেব কোথায় আছে? ক্যাম্পেই আছেন। তাহলে তো একবার খবর দিতে হবে আমি এসেছি। তা ওদিকে সব ব্যবস্থা করে রেখেছি, তোমাদের কোনো ভাবনা নেই। তবুও একবার দেখা করতে এসেছি। নইলে আবার তোমাদের কর্নেল ভাববে আমাদের গাছে তুলে দিয়ে গিয়ে শেষকালে মই কেড়ে নিলে উমিচাঁদ সাহেব। আমি কিন্তু সেরকম লোক নই। হে, সেরকম লোক নই। নইলে আমাকে আর এতদিন কারবার করে খেতে হয়। মেজর বললে, তা ওদিকের খবর কি? কোন দিকের? শুনেছই তো নবাব পালিয়ে গেছে। তা সেটা কে করলে? আপনি? সে খবর এখনো পায়নি কর্নেল? এই উমিচাঁদকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তোমরা তো শুধু লড়াই করেই খালাস। কিন্তু শুধু বন্দুক কামান দেখেই তো লড়াইতে যেতে যায় না, তার সঙ্গে সঙ্গে কূটনীতি চালতে হয়। এই কদিন অনেক খাটাখাটনি গেছে। এই কদিন নাওয়া খাওয়াও বন্ধ ছিল আমার। তা এখন সব শেষ পর্যন্ত ভালোই ভালোই চুকলো। তাই কর্নেল সাহেবের সঙ্গে দেখা করতে এলাম। নইলে আবার মনে মনে ভাববে। হঠাৎই মুন্সিকে দেখতে পেল। আর নবকৃষ্ণ ততক্ষণে একেবারে উমিচাঁদ সাহেবের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকিয়ে ফেলেছে। কি গো নবকেষ্ট, কেমন আছো? চাকরি কেমন চলছে? আগে আপনার কৃপায় ভালোই আছি। কিন্তু? আবার কিন্তুর কি? আগে এই মাসের মাইনেটা পাইনি, তাই মালিকের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি যদি একটু বলে দেন। উমিচাঁদ যেন রেগে গেল। আরে তোমার তো ভারী কটা টাকার মাইনে, তার জন্য আবার ভাবনা করছো? সাহেব কি পালাচ্ছে? এই তো সবে লড়াই মিটল। এরপর নবাবের সম্পত্তি বিলি ব্যবস্থা হোক তবে তো।
তোমার তো সবে ওই কটা টাকা পাওনা, আমার যে লাখ লাখ টাকা পাওনা পড়ে রয়েছে। আমার কথাটা একবার ভাবো দেখিনি। মুন্সি বললে, আগে শুনছি নাকি নবাব সব টাকা কড়ি নিয়ে পালিয়ে গেছে। উমিচাঁদ হো হো করে হেসে উঠল। আরে তুমিও যেমন পাগল, নবাবের অত টাকা সব কি সঙ্গে করে নিয়ে পালানো যায়? অত টাকা বইতে গেলে 20টা হাতি লাগবে, তা জানো? তবে যে ওল সাহেব ফিরে এসে বললেন কিছুই টাকা নেই, মির্জাফর সাহেব বলেছে সব টাকা কড়ি যা ছিল সব নাকি যাওয়ার আগে হরির লুট করে দিয়ে চলে গেছে নবাব। মেজর সাহেব পাশেই দাঁড়িয়েছিল। উমিচাঁদ তার দিকে ফিরে জিজ্ঞেস করলে, তাই নাকি? মেজর বললে, হ্যাঁ। ও স্রেফ বাজে কথা, আমার কথায় বিশ্বাস করো, সব স্রেফ বাজে কথা। তাহলে আমি আমার এই নাক কান কেটে ফেলবো, এই বলে রাখলুম। অন্তত নবাবের চেহেল সুতনের মালখানা খুললে তার ভেতর 20 কোটি টাকা পাওয়া যাবে। কিন্তু কর্নেল যুদ্ধের খরচা হিসেবে মির্জাফরের কাছে এখনকার মতো 2,20,00,000 টাকা চেয়ে পাঠিয়েছিল। মির্জাফর বলে পাঠিয়েছে টাকা নেই। এমনকি লোন হিসেবেও টাকাটা যদি জগৎ শেঠজির কাছে পাওয়া যায় সেটাও বলে দিয়েছিল কর্নেল। তাতেও জগৎ শেঠজি দিতে রাজি হয়নি। ঠিক আছে, উমিচাঁদ সাহেব বললে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুছ পরোয়া নেই। কর্নেল সাহেব বুঝি সেই ভাবনায় অস্থির হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি নিজে গিয়ে সাহেবকে অভয় দিয়ে আসছি, কুছ পরোয়া নেই। নবাবের টাকা তো সাহেবের 1 লাখ টাকা নয়, আমারও তো তাতে ভাগ আছে। সাহেবের সঙ্গে করার আছে 30 লাখ টাকা আমার পাওনা, নইলে যে আমি মারা যাব রে বাবা। এই বলে ক্লাইভ সাহেবের ঘরের দিকে এগিয়ে চলল। মেজর কিলপ্যাট্রিক তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উমিচাঁদের খবরটা দিতে গেল কর্নেলকে। নবকৃষ্ণ তাড়াতাড়ি গিয়ে ধরল উমিচাঁদ সাহেবকে। হুজুর, একটা কথা ছিল। উমিচাঁদ চলতে চলতে থেমে গেল, পেছন ফিরে দাঁড়িয়ে বললে, কি? একটা কাণ্ড শুনেছেন? সাহেবের কাণ্ড। সাহেব এইখানে এসেও একটা মেয়ে মানুষের ফাঁদে পড়েছেন। সে কি? সে রোগ এখনো আছে? তা কে মেয়ে মানুষটা? কে জানে হুজুর, পেরিন সাহেবের বাগানে যে ছিল সে নয়, এ আলাদা, আজকেই এসেছে, নতুন আমদানি হয়েছে। বেটা ছেলেদের মতন জামা কাপড় পরা ছিল, আসলে মেয়ে মানুষ। কিন্তু কে মেয়ে মানুষটা? নাম কি? আর কোথাকার? তা জানি না হুজুর, ওই ঘরের মধ্যে রয়েছে। তার জন্য আবার তাঁতিপাড়া থেকে শাড়ি কিনিয়ে আনলে এখন সাহেব। উমিচাঁদ বেশ ভাবনায় পড়লে, এই ফাঁকা মাঠের মধ্যে সেপাইদের ছাউনিতে আবার মেয়ে মানুষ কোত্থেকে এলো? আর ততক্ষণে মেজর কিলপাট্রিক ওই দিক থেকে ডাকলে, আসুন উমিচাঁদ সাহেব, আসুন। আসলে মূল কথা মেয়ে মানুষ নয়, মূল কথা হলো সেই টাকা। 2,20,00,000 টাকা না পেলে যেন ফিরিঙ্গি কোম্পানির সমস্ত পরিশ্রম, সমস্ত ক্ষয়ক্ষতি ওসুল হবে না। 1757 সালের সেই দিনকার সেই বাংলা মুলুকেও চরম প্রশ্ন হলো টাকা। নবাব সিরাজউদ্দৌলাকে টাকার প্রয়োজনেই ফিরিঙ্গিদের সঙ্গে লড়াইতে নামতে হয়েছিল। আবার টাকার প্রয়োজনেই ফিরিঙ্গি কোম্পানিকে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে বাংলা মুলুকের মসনদ কেড়ে নিতে হয়েছিল। উমিচাঁদ নন্দকুমার থেকে শুরু করে বশির মিয়ার মতো খুদে চুনেপুটিরাও এই টাকার জন্যই দল বেঁধে নবাবকে ছেড়ে ফিরিঙ্গিদের দলে ভিড়েছিল। মনসুরগঞ্জ হাভেলির সামনে নতুন পাহারাদারের আস্তানা বসেছে। তাদের বলে দেওয়া আছে সবাইকে যেন মির্জাফর আলী সাহেবের কাছে ঢুকতে না দেওয়া হয়। মিরন হুঁশিয়ার ছেলে, আসলে সে কদিন ধরে খুবই মাতব্বরি করছে। মির্জাফর সাহেব নবাব হলে তার তো মাতব্বরি করবারই কথা, আর পাহারাদারেরাও তাই জেনে নিয়েছে। কিন্তু পুরোপুরি সাহস তখনও হয়নি। রাজা দুর্লভরাম রয়েছে, ইয়ালুতুফ খাঁ রয়েছে, তারপর আবার ঢাকায় সরফরাজ খাঁর ছেলে আমিনা খাঁ রয়েছে, আর তারপর নবাব মির্জা মোহাম্মদ কোথায় গিয়ে কি ষড়যন্ত্র করছে তারও কোনো ঠিক নেই। যদি আজিমাবাদের দিকে গিয়ে থাকে তাহলে তো আরও বিপদ।
সেখানে জেনারেল ল সাহেবকে নিয়ে আবার যদি হুড়মুড় করে এসে পড়ে, তখন যে কি হবে তা বলা যায় না। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? মিরন জিজ্ঞেস করে, টাকার কি হবে বাপজান? মির্জাফর সাহেব বলে, টাকা দেব না। কিন্তু ক্লাইভ সাহেবকে যে টাকা দেবার চুক্তি হয়েছে। মির্জাফর সাহেব বলে, একবার নবাবি পেলে তখন দেখা যাবে, এখন টাকা কোথায় পাব? তা বটে। কথাটা বেশ মনে লাগলো মিরনের। একবার নবাবি পেয়ে গেলে তখন কি কেউ আর চুক্তির কথা মনে রাখে? তার চেয়ে অন্য কথা ভাবা ভালো। দরজা জানালা বন্ধ মনসুরগঞ্জ হাভেলির মধ্যে রাত্রে শুয়ে শুয়ে মির্জাফর আলী সাহেব আর মিরন সাবধানে রাত কাটায়। বড় অশান্তিতেই কাটছে কয়দিন। ফিরিঙ্গিদের 1 কোটি টাকা দিতে হবে, আরমানিদের দিতে হবে 70 লক্ষ। বাপজান, রাত্রে বিছানায় শুয়েও ঘুম আসে না মিরনের। হঠাৎই মাথায় একটা ভাবনা আসতেই আবার উঠে আসে বাবার কাছে। মির্জাফর সাহেবও তখন শুয়ে শুয়ে ভাবছে। কি? হঠাৎ যেন মুর্শিদাবাদের রাস্তায় চিৎকার ওঠে, আল্লাহু আকবর। মনে হয় যেন লক্ষ লক্ষ লোক একসঙ্গে চিৎকার করে উঠল। তবে কি সবাই ক্ষেপে উঠল, নাকি ইংরেজ ফৌজ এসে হাজির হলো? কখনো চিৎকার ওঠে মতিঝিলের দিক থেকে, আবার কখনো চকবাজারের দিক থেকে, আবার কখনো মহিমাপুরের দিক থেকে। মির্জাফর বলে, তুই ঘুমোগে যা। ঘুম যে আসছে না। তা সেই 24শে জুন থেকেই ছেলে আর বাপের চোখে ঘুম নেই। আর শুধু তাদেরই বা কেন, সারা চেহেল সুতুনের চোখে ঘুম নেই। বলতে গেলে সারা মুর্শিদাবাদের চোখে ঘুম নেই। চারিদিকেই চর ছুটছে নবাবকে খুঁজতে। ঢাকাতেও লোক পাঠিয়েছে আমানি খাঁর খবর আনতে। আজিমাবাদের দিকেও লোক গেছে। জেনারেল ল সাহেব আসছে নাকি? জগৎ শেঠজির কাছেও আর্জির সীমা নেই। টাকাটা তো দিয়ে দিলেই হয়, কেউ এসে পড়বার আগেই একটা ব্যবস্থা হয়ে যেত। সুজা উল মুলুক হিসাম উদ্দৌলা মির্জাফর আলী খাঁ বাহাদুর মোহাম্মদ জং। খেতাবটা শুনতে বেশ ভালো। মির্জাফর আলী খেতাব নিয়েছে মোহাম্মদ জং, আর মিরন খেতাব নিয়েছে শাহামত জং। ফটকের পাহারাদাররা দেখা হলেই সেলাম করে। আগেও সেলাম করত, কিন্তু এখন মনে হয় ভিখু শেখ যেমন করে জগৎ শেঠজিকে সেলাম করে, তেমনি করে এরাও সেলাম করছে মিরনকে। সেদিন হঠাৎ খবর এলো ক্লাইভ সাহেব আসছে। তুই কি করে জানলি? আমি যে দেখলুম ঘোড়ায় চড়ে একটা ফিরিঙ্গি সাহেব আসছে। দূর বেল্লিক, ক্লাইভ সাহেব কি আর একলা আসবে? তার সঙ্গে ফৌজ আসবে, সেপাই লস্কর সবাই আসবে। সেদিন মেহেদি নেশা, ডিহিদার রেজা আলী সবাই এসে হাজির। মির্জাফর সাহেবের সঙ্গে সবাই পরামর্শ করতে এসেছে। শহরের কাজকর্ম সব বন্ধ, রাস্তাঘাট পরিষ্কার হয় না, ম্যাথরেরা কেউ খানাখন্দ পরিষ্কার করে না। চারিদিকে দুর্গন্ধ জমছে নর্দমায়। শেষকালে মড়ক শুরু হয়ে যাবে। তার নবাবের কিছু খবর পাওয়া গিয়েছে? মেহেদি বললে, আমি সব জায়গায় চর পাঠিয়েছি। চেহেল সুতুনের খবর কি? মালখানায় তালা চাবি দিতে গিয়েছিলাম, তাতে নানি বেগম সাহেবা আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। বললে, চেহেল সুতুনের মালখানার টাকা আমার। তুমি কি বললে? মেহেদি বললে, আমি শাসিয়ে এলাম, বললাম মির্জাফর সাহেবকে গিয়ে আমি সব বলছি। কিন্তু নানি বেগম সাহেবাকে তো আর কিছু বলতে পারি না। শেষে হয়তো মালখানা লুটপাট করে সব টাকা কড়ি সকলকে বিলিয়ে দেবে। মিরন বললে, আগে মালখানাটা আমাদের নিতে হবে, ওতে অনেক টাকা আছে। মির্জাফর বললে, আগে ক্লাইভ সাহেব আসুক, এখন কিছু করো না। ফটকের বাইরে তখন ওয়াল সাহেব এসেছে। খবর পেয়েই মিরন দৌড়ে নিচে গেছে। আসুন হুজুর, আসুন। মির্জাফর সাহেবও দাঁড়িয়ে উঠল। 4 দিন পর একটা খবর অন্তত পাওয়া যাবে। সাহেব সামনে আসতেই হাসি মুখে জিজ্ঞেস করলে, কি খবর? কর্নেল সাহেব কেমন আছে? খ্যারিত তো? ওয়ালস বললে, আমি একটা খবর নিতে এসেছি, কর্নেল সাহেব জানতে পাঠিয়েছে। মিরন বললে,
আমরাও তো বসে আছি ক্লাইভ সাহেবের জন্যে। তিনি আসতে এত দেরি করছেন কেন? টাকা পাঠানো হয়নি বলে কি গোসা করেছেন? মির্জাফর আলী বললে, আমরা তো বলছি টাকা দিয়ে দেব, তিনি নিজে এলে সব ব্যবস্থাই হয়ে যাবে। ওয়ালস বললে, না না, সেজন্য নয়। কর্নেল আমাকে জানতে পাঠিয়েছে চেহেল সুতনে মরিয়ম বেগম বলে কোনো বেগম সাহেবা আছে কিনা। মরিয়ম বেগম? আগে ছিল, এখন তো নেই। নেই? মেহেদিনেসার এতক্ষণে কথা বললে, মরিয়ম বেগম? মরিয়ম বেগম সাহেবার খবর চেয়েছে ক্লাইভ সাহেব? কেন? ওয়াল বললে, তা জানি না, জরুরি খবর চেয়েছে কর্নেল। মির্জাফর সাহেব মেহেদি নেসারের দিকে চাইলে, বললে, তুমি তো চেহেল সুতনের ভেতরের খবর রাখো, মরিয়ম বলে কেউ আছে? ডিহিদার রেজা আলী বললে, আছে, আমি জানি। ওয়ালস বললে, আছে? তাহলে আমি সে কথাই কর্নেলকে গিয়ে বলি। ওয়ালস আর দাঁড়ালো না, কিন্তু সে চলে যাবার পরেই মির্জাফর আলী সাহেবের মুখটা গম্ভীর হয়ে গেল। কর্নেল সাহেবই সেই দিন টাকা চেয়ে পাঠিয়েছিল, এখন আবার বেগম সাহেবের খবর চেয়ে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। মরিয়ম বেগম সাহেবাকে? মেহেদিনেসার বললে, আমি বুঝেছি। কি বুঝেছ? মরিয়ম বেগম হচ্ছে হাতিয়ারগড়ের জমিদারের বউ। নবাব তাকে হাতিয়ারগড় থেকে চেহেল সুতুনে এনেছিল। আমার মনে হয় হাতিয়ারগড়ের জমিদারও এর মধ্যে আছে। মিরন বললে, ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? মেহেদিনেসার বললে, আমি তার ব্যবস্থা আগের থেকেই করে রেখেছি। আমি তাকে চেহেল সুতুনে নজরবন্দি করে রেখেছি। মির্জাফর আলী সাহেব বললে, তা যদি কর্নেল সাহেব মরিয়ম বেগম সাহেবাকে পেলে খুশি, তো শুধু মরিয়ম বেগম সাহেবাই বা কেন? চেহেল সুতুনে মির্জা মোহাম্মদের যত বেগম আছে সকলকে দিয়েই কর্নেলকে খুশি করব। আচ্ছা, ছোট বৌরানী আর দুর্গার কি হলো? চলুন যাই, ওদের একবার খোঁজ করা যাক। রাজমহলের ঘাটে দুর্গা তখন মুখ হাত পা ধুয়ে নিয়ে খাবার বন্দোবস্ত করছে। রাজমহল থেকে নৌকো ছেড়ে আবার যাত্রা করতে হবে। এখান থেকে ছেড়ে হাতিয়ারগড়ে পৌঁছতে আর বিশেষ সময় লাগবে না। তবু ছোট বৌরানী তাগাদা দিচ্ছে দুর্গাকে, বলছে, ওরে ও দুর্গা, অত দেরি করছিস কেন? কখন নৌকো ছাড়বে? দুর্গা বললে, দাঁড়াও গো ছোট বৌরানী, একটু জিরোতে দাও। সারা রাত নৌকো বেয়েছে, একটু জল টল খেয়ে নি ওরা। ওরাও তো মানুষ নাকি? আজ যেন তর্স হয়েছে না ছোট বৌরানীর। সেই কবে বেরিয়েছিল হাতিয়ারগড় থেকে, মনে হয় যেন কত বছর আগে। এমন করে যে বিপদ কাটবে কে জানত। হঠাৎ পাশের নৌকোর ঝিটা দুর্গার কাছে এলো। বোরখা পরা মূর্তিটা মুখের ঢাকনাটা তুলে বললে, মা, তোমাদের কাছে একটু দুধ হবে? দুধ? দুধ কি হবে বাছা? ঝিটা বললে, আমাদের বিবির ছোট মেয়েটার খুব খিদে পেয়েছে, একটু দুধ পেলে ভালো হতো, তাই জিজ্ঞেস করছি। তোমার মালিক কে? কোথায় যাচ্ছে? আমার মালিক পলাশপুরের তালুকদার। তা রাজমহলেই নামবে নাকি? না মা, এখান থেকে যাব আজিমাবাদে, সেখানে ফকির দারগায় দোয়া মানতে যাচ্ছে। তা সঙ্গে ছোট মেয়ে রয়েছে, দুধ আনতে হয় না? দুধ আমরা কোথায় পাবো? জিটা দাঁড়ালো না। ডাঙ্গার উপর পলাশপুরের তালুকদার আর তার বিবি ছোট মেয়েটাকে কোলে করে দাঁড়িয়েছিল, সেদিকেই চলে গেল। আসলে জায়গাটা রাজমহল নয়, নৌকো দুটো ভিড়েছিল রাজমহলের উল্টো দিকের ঘাটে। বড় নিরিবিলি জায়গাটা। মহারাজ কৃষ্ণচন্দ্র উপযুক্ত লোকের হাতেই ছোট বৌরানীদের পাঠিয়ে দিয়েছিলেন। কথা ছিল হাতিয়ারগড়ে পৌঁছে দিয়ে তারা আবার যথাসময় ফিরে আসবে। তবু দিনকাল বড় খারাপ, চারিদিকে অরাজক অবস্থা। তাই মহারাজ যাত্রার আগে সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন, চারিদিক বুঝে সুঝে তবে যাবে, অনেক দূরের রাস্তা,
কাউকেই বিশ্বাস করবে না। কিন্তু একটা আশা ছিল যে লড়াই এইবার থেমে গিয়েছে। নবাব মুর্শিদাবাদ শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। নিজামতের বিষ দাঁত ভেঙে গিয়েছে। এখন আর অত্যাচারের প্রকোপটা সাময়িকভাবে বাইরের প্রজাদের ওপর গিয়ে পড়বে না। আর সেই সুযোগে ছোট বৌরানীরা নির্বিবাদে নিজের দেশে গিয়ে হয়তো পৌঁছতে পারবে। মহারাজা সকলকে পাঠাতে পেরে নিজের মনে কিন্তু নিশ্চিন্ত হতে পারেননি। মানুষের সমাজে বা রাষ্ট্রে যখন দুর্যোগ আসে, তখন ব্যক্তির সমস্যা দেশের কর্ণধারের কাছে ছোট হয়ে আসে। তখন মনে হয় বৃহত্তর মানুষের সমাজের মঙ্গল কেমন করে হবে। নবাব যে পালিয়ে গেল, এত অত্যাচারের স্রোতে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে দিয়ে গেল, তার তো শাস্তি হলো না। শাস্তি, আর শাস্তি কথাটা মনে পড়তেই মহারাজের মনে হলো, কিসের শাস্তি? পাপের শাস্তি। ইতিহাসে এর আগে কি কোনো নবাব অত্যাচার করেনি? তাদের পাপের শাস্তি কে দিয়েছে? নবাব মুর্শিদ কুলির পাপের শাস্তি কি হয়েছে? বাদশাহ ঔরঙ্গজেবের পাপের শাস্তি কে ভোগ করেছে? কিংবা হয়তো পাপ পুণ্য বলে কিছুই নেই। ইতিহাসের চাকার তলায় পড়ে একজন খুঁড়িয়ে যায়, আর একজন উঠে দাঁড়ায়। তাই যদি হবে, তাহলে এই পৃথিবী কোন আইনের সূত্র ধরে চলে? বাচস্পতি মহাশয়কে কথাটা একদিন জিজ্ঞেস করেছিলেন মহারাজ। বাচস্পতি মহাশয় বলেছিলেন, পাপের শাস্তি তো সময় নগদ পাওয়া যায় না মহারাজ। কিন্তু নগদ না পাওয়া গেলে আমরা প্রজাদের কি বলে প্রবোধ দেব? তারা চাইবে ফলাফল। পুণ্যের ফলাফলও যেমন দেখতে চাইবে, পাপের ফলাফলও তেমনি দেখতে চাইবে। আর না দেখাতে পারলে সবাই যে শেষকালে অধার্মিক হয়ে উঠবে। রসাতলে চলে যাবে সংসার, রাজ্য অরাজক হয়ে উঠবে। বাচস্পতি মহাশয় বলেছিলেন, সেই জন্যই তো মহারাজ ঈশ্বরকে অদৃষ্ট বলা হয়েছে। আমরা সেই ঈশ্বরকেই ডাকব, ডেকে বলবো, হে ঈশ্বর, তুমি আমাদের পাপ ক্ষমা করো। না বাচস্পতি মহাশয়, যে ক্ষমা চায় সে দুর্বল, সে ভীরু। ক্ষমা চাইলে সে প্রার্থনা ঈশ্বরের কানে গিয়ে পৌঁছবে না। বলতে হবে, আমাদের পাপ মার্জনা করো। সত্যিই সেদিন যখন মহারাজ কৃষ্ণনগর ছেড়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিলেন, তখন চারিদিকের অবস্থা দেখে সেই কথাগুলোই মনে হচ্ছিল। সবে মাত্র 3 দিন আগে লড়াই শেষ হয়েছে, কিন্তু নদীর দুই পাশের ধান ক্ষেতগুলো খাঁ খাঁ করছে, লাঙল পড়েনি। দুপাশের গাঁয়ের কুঁড়ে ঘরগুলো সব ফাঁকা। এই পথ দিয়েই নবাবের ফৌজ একদিন লক্কাবাগে গিয়েছিল, আবার এই পথ দিয়েই ফিরিঙ্গিদের সেপাইরা পেছন পেছনে এসেছে। তাই একেই হয়তো বলে প্রায়শ্চিত্ত। পৃথিবীর পাপ যখন পাকার হয়ে ওঠে, তখন প্রায়শ্চিত্তের বিধান হয়তো এরকমটাই হয়। যেখানে যত কিছু পাপ আছে, অত্যাচার আছে, অশান্তি আছে, অকল্যাণ আছে, এরকম করেই হয়তো ঈশ্বর তার মার্জনা করেন। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষই যে এক, তাই একজনের পাপ অন্যজনের প্রায়শ্চিত্তিতে তার প্রতিবিধান হয়। পিতার পাপ পুত্রকে বহন করতে হয়, প্রবলের পাপ দুর্বলকে সহ্য করতে হয়। মানুষের একজনের পাপ সকলকে ভাগ করে নিতে হয়। জগৎশেঠজির বাড়িতে বসে মহারাজ কৃষ্ণচন্দ্র সে কথাগুলোই বলছিলেন। জগৎশেঠজির দুশ্চিন্তা কয়দিন ধরে কম ছিল না। এক একদিন এক এক রকম খবর এসে সমস্তটাই ওলট পালট করে দিচ্ছিল। যার টাকা আছে তারই চুরির ভয় থাকে, আর যার রাজ্য আছে তারই অরাজকতার ভয় থাকে। অথচ সমস্ত মুর্শিদাবাদের লোকেরা কেন শহরময় অত ভিড় করছে? তাদের কিসের ভাবনা? জগৎশেঠজি একবার দিল্লিতে লোক পাঠিয়েছেন, আবার কাছারিতে গিয়ে বসেছেন। কিছুতেই যেন শান্তি পাননি মনে। খবরটা তিনিও পেয়েছিলেন যে ক্লাইভ এক একটা কাজের জন্য এক একবার লোক পাঠাচ্ছে মুর্শিদাবাদে। ওটা ছুতো, ওটা অজুহাত। মরিয়ম বেগম নামে কোনো বেগম সাহেব বা চেহেল সুতনে আছে কিনা তা জানবার জন্য এত কৌতূহল সাহেবের নেই।
আসলে জানতে চাই মুর্শিদাবাদের হাঁড়ির খবর। জানতে চায় ক্ষমতা নিয়ে ঝগড়া বেঁধে গেছে কিনা ভেতরে ভেতরে। ইয়া লুথুফ খাঁ, মির্জাফর আলী, রাজা দুর্লভ রাম, এদের মধ্যে ঝগড়া বাঁধার গুজবটা সত্যি কি না। মহারাজ বললেন, আমি ভুল করেছিলাম জগৎ শেঠজি। আমার মনে হচ্ছে ক্লাইভ সাহেবের মতলবটা খারাপ। বোধহয় নিজেই মসনদে বসতে চায় এখন। জগৎ শেঠজি বললেন, তা আশ্চর্য নয়, কিন্তু আমি ভেবেছিলাম লোকটা বেশ চালাক। তা চালাক তো বটেই, নইলে কাজ শেষ হবার আগেই এমন করে টাকা চেয়ে বসে। ভাবছে এখানে এলে যদি সবাই মিলে আমরা রুখে দাঁড়াই। জগৎ শেঠজি বললেন, সেই জন্যই তো আমি খবরটা পাঠিয়েছি, যেন মুর্শিদাবাদে এক্ষুনি না এসে পড়েন। তাতে খুন হয়ে যাবার ভয় আছে। লিখে দিয়েছি ক্লাইভকে খুন করবার জন্য শহরে ষড়যন্ত্র চলছে, আমি খবর পেয়েছি। কিন্তু এমন করে আর কয়দিন অপেক্ষা করিয়ে রাখবেন সাহেবকে? জগৎ শেঠজি বললেন, তা জানি না, তবে আমি দিল্লিতে লোক পাঠিয়েছি, তার কাছ থেকে খবরটা পাবার আশায় বসে আছি। কিন্তু সে তো 3 মাস লাগবে সেখান থেকে খবর আসতে। হঠাৎই বাইরে ভিক্ষু শেখের গলার আওয়াজ পেয়ে দুজনেই অন্যমনস্ক হয়ে গেল। কেউ এলো নাকি? আজকাল যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। কখন যে ফৌজের লোকেরা বিদ্রোহ করে ওঠে তা বলা যায় না। নবাব নেই, সব লুটপাট করে ফেলতে পারে। আর খবরটা রটে গেছে যে মেহেদী নেশার চেহেল সুতনের মালখানা লুট করতে গিয়েছিল। নানি বেগম সাহেবা বাধা দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। মালখানার ভেতর এখনও অনেক সোনা হিরে মুক্ত আছে। একবার মালখানা লুট করতে পারলে আর কোনো ভাবনা নেই। আর তাছাড়া এটাই তো সুযোগ। এই সময় নবাব নেই, পাহারাদার নেই, কিছুই নেই বলতে গেলে। নিয়ম করে আর ইনসাফ মিয়া নহবত বাজায় না। তারাও ভয় পেয়ে গেছে। মাইনে পাবে কিনা তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। নানি বেগম সাহেবাও সারা রাত পাহারা দেয়, পিরালি খাঁকে হুঁশিয়ার করে দেয়। বলে, খুব হুঁশিয়ার পিরালি, আমার মালখানার দিকে যদি কেউ আসে, কেউ এলে গর্দান নিয়ে নেবে, তার পরের কথা পরে। পিরালি খাঁ, নজর মোহাম্মদ, বরকত আলী সবাই প্রহরে প্রহরে টহল দেয়। বেগম মহলের ফটকে ফটকে গিয়ে চিৎকার করে, হুঁশিয়ার, হুঁশিয়ার হো। যারা ঘুমোয় তারা হুড়মুড় করে জেগে ওঠে ভয় পেয়ে। কি হলো? আবার কি হলো? আবার কি মালখানা লুট করতে এলো নাকি? আর তারপর যখন বুঝতে পারে তখন মনে মনে গালাগালি দেয়। বলে, মরণ দশা আর কি, একটু ঘুমোতেও দেবে না ছাই। সমস্ত চেহেল সুতনটা এমনি করে ভয় ভয়ে শিউরে ওঠে সারা রাত। দিনের বেলাটা তবুও কোনো রকম কাটে, কিন্তু রাত হলে সকলের ভয় করে। কখন যে কি হয় কেউই বলতে পারে না। কিন্তু সেই দিন সত্যি সত্যিই আর কারোর ঘুম এলো না। বাইরে যেন খুব গোলমাল হতে শুরু করেছে। আবার কি মালখানা লুট করতে এসেছে মেহেদী নেসার সাহেব? আবার বুঝি নানি বেগম সাহেবার সঙ্গে ঝগড়া বাঁধবে? পেশমন বেগম নিজের মহলের ফটকের সামনে এসে উকি মারল। লোকজন ছুটোছুটি করছে। সাহস করে পেশমন বেগম একজনকে জিজ্ঞেস করলে, কি হলো রে বরকত? বরকত আলীর তখন বোধহয় আর সময় নেই কথা বলবার। দৌড়তে দৌড়তে ছুটল নানি বেগম সাহেবার মহলের দিকে। গুলশন কথাটা শুনতে পেয়েছিল। একটু ফুরসত পেতে জিজ্ঞেস করলে, কি হয়েছে রে ভাই, এত হল্লা আবার কিসের? পেশমন বললে, কি জানি, মুখ পোড়ারা আবার কি করেছে। আর কাউকে জিজ্ঞেস করো না? তুই জিজ্ঞেস কর ভাই, আমার ভয় করছে। হয়তো ফিরিঙ্গি ফৌজ আসছে। পেশমন বললে, ফিরিঙ্গি ফৌজ এলে তো বাঁচি, এ আর ভাল লাগে না ছাই, রোজই একটা না একটা হুজ্জত। পাশের ফটক থেকে তক্কি বেগম সাহেবা জিজ্ঞেস করলে, কি হয়েছে রে ভাই, হল্লা হচ্ছে কেন? ওই দেখো, সবাই জেগে উঠেছে। তা জেগে তো উঠবেই, কেউ কি আর ঘুমোতে পারছে একদিন? খাওয়া নেই, ঘুম নেই, শান্তি নেই কারোর মনে। তক্কি বেগম বললে,
ফিরিঙ্গি পুজ আসছে নাকি রে? পেশমন বললে, হ্যাঁ, তোর তো আরাম, নতুন নতুন নাগর পাবি, একটু তবু মুখ বদলাতে পারবি। আহা, মুখ বদলিয়ে আর কাজ নেই লো, সেই বয়স চলে গেছে। তাহলে মক্কায় গিয়ে হজ করে আয়, ফিরিঙ্গিরা তোকে হজ করিয়ে নিয়ে আসবে। তক্কি বেগম রেগে গেল, বললে, তা তোদের তো বয়স আছে, তাহলেই তো হলো। পেশমন খোঁটা দিয়ে উঠল, মর তুই, আমরা বললে মরছি প্রাণের ভয়ে, আর তোর এখন নাগরের শখ। এত নাগর পেয়েও তোর রস ঝরে না লো। কথাটা বোধহয় আরও বাড়ত, কিন্তু বাধা পড়ে গেল। পিরালি খাঁ ওই দিক থেকে আসছিল। সামনে আসতেই যে যার মহলের ফটক বন্ধ করে আড়ালে মুখ লুকিয়েছে। পিরালি খাঁ যেতে যেতে বলতে লাগলো, হুঁশিয়ার হো, হুঁশিয়ার। তারপর একেবারে সোজা নানি বেগম সাহেবার মহলের সামনে গিয়ে হাজির বরকত আলী। নানি বেগম সাহেবা বলতে গেলে জেগেই ছিলেন। ডাক শুনে উঠে পড়ল, কন? পিরালি? আমি বরকত রানী বেগম সাহেবা। ক্যা খবর? ততক্ষণে পিরালি খাঁ দৌড়তে দৌড়তে এসে পড়েছে। নানি বেগম সাহেবা সজাগই থাকে সবসময়, কিন্তু সেই দিন বুঝি একটু তন্দ্রা এসেছিল। তার মধ্যেই যেন স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখছিল নবাব আলীবর্দী খাঁ এসে সামনে দাঁড়িয়েছে। এ কি, তুমি আলীজাহাঁ? হ্যাঁ, আমি এলাম। মির্জার বিপদের দিনে আমি না এসে পারি? তা ভালোই করেছ, তুমি এসেছ। জানো, সবাই মিলে মির্জাকে আমার হয়রান করে দিচ্ছে। সে বেপাত্তা হয়েছে। যাবার সময় আমাকে একবারও বলে যায়নি। আমি আর একলা সামলাতে পারছি না চেহেল সুতুন। একলা আর সামলাতে হবে না, আমি তো এসেছি। কিন্তু আমার মির্জার কি হবে? কি আবার হবে? কিছুই হবে না। জানো, মির্জার ইয়ার বক্সিরা আমার মালখানা লুট করতে এসেছিল। আমি তাদের গালাগালি দিয়ে ভাগিয়ে দিয়েছি। এখন কি হবে? তারা যদি ফিরিঙ্গিদের ফৌজ নিয়ে এসে চেহেল সুতুন হামলা করে, তারা যদি আমাদের কোতল করে? কেঁদো না, কান্না তোমায় মানায় না। তুমি না নানি বেগম? তোমার মুখ চেয়ে না চেহেল সুতুনের বেগমেরা বসে আছে? তোমায় কাঁদতে দেখলে তারা কি ভাববে একবার ভাবো তো। আর মির্জার কথা বলছো? মির্জা কি পালাবার মতো নাতি নাকি তোমার? মির্জা ফিরিঙ্গিদের ভয় পালাবে? তোমার নাতি কি সেই রকম? ওগো, তুমি জানো কোথায় গেছে সে? সত্যি জানো? জানি জানি, জানি বলেই তো তোমাকে বলতে এসেছি। বলো না, সে কেমন আছে, কোথায় আছে, কবে আসবে? আসবে আসবে, দুদিন সবুর করো, সে হাতির পিঠে চড়ে মুর্শিদাবাদে আসবে। সত্যি বলছো? আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে, দুদিন পরেই আসবে। কিন্তু তাহলে সে পালালো কেন? অমন করে চোরের মতো রাজধানী ছেড়ে কি পালালো কেন? নবাব আলীবর্দী খাঁ হা হা করে হাসলেন সেই আগের দিনের মতো। বললেন, নবাবই রাখতে গেলে যেমন লড়াই করতে হয়, তেমনি আবার লড়াই থেকে পালাতেও হয়। আমি পালাইনি, ভাস্কর পণ্ডিতের ভয়ে আমি পালিয়ে আসিনি। তোমার মনে নেই সেই সব দিনের কথা? কিন্তু লড়াই থেকে পালানো আর চেহেল সুতন থেকে পালানো কি এক কথা? একই কথা। দরকার হলে তোমার মির্জা আজিমাবাদ থেকে লড়াই করবে, কিংবা জাহাঙ্গীরাবাদ থেকে। তুমি তাহলে বলছো ওই কথা? তুমি তাহলে অভয় দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, অভয় দিচ্ছি। তোমার কোনো ভয় নেই। সে মুর্শিদাবাদে আসছে, একেবারে হাতির পিঠে চড়ে আসছে। বলতে বলতে কি যেন একটা শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। কন? আমি পিরালি খাঁ, নানি বেগম সাহেবা। নানি বেগম সাহেবা ধর্মণ করে উঠে ফটক খুলে দিয়েছে।
কি হয়েছে পিরালি খাঁ? কেউ মালখানা লুট করতে এসেছে? না নানি বেগম সাহেবা, নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে আসছেন। মির্জা আসছে? কে বললে তোকে? আনন্দে উৎকণ্ঠায় নানি বেগম সাহেবার গলা যেন বুঝে এলো। বল শিগগির, কে বললে তোকে? বল বল। শহরে খবর এসেছে, আজিমাবাদ থেকে ফরাসি মীর বকশি ল সাহেবের সঙ্গে ফৌজ নিয়ে মুর্শিদাবাদের দিকে আসছে। নানি বেগম সাহেবা কী করবে বুঝতে পারলে না। হাতের কাছে কাউকে যেন ডাকতে ইচ্ছে হলো, কারোর কাছে যেন কথাটা বলে তৃপ্তি পেতে ইচ্ছে হলো। ওরে, তোরা কোথায় গেলি? ওরে পেশমন, ওরে গুলশান। তো কি? আমি না, মায়মা না। তারপর হঠাৎ যেন মনে পড়ে গেল। পিরালিকে বললে, ওরে, তাহলে নহবতখানায় খবর দে পিরালি, নহবত বাজাতে বল, মির্জা আসছে। বল যেন ভালো করে নহবত বাজায়। ওরা নহবত বাজাচ্ছে না কেন? উড়ে যা যা, শিগগির কর। সেদিন মনসুরগঞ্জের হাবেলিতেও খবরটা পৌঁছে গেল। মিরন কদিন থেকেই রাত্রে ঘুমোচ্ছে না। মির্জাফর আলী হবে সুজা উল মুলুক হিসামুদ্দৌলা বাহাদুর মোহাম্মদ জং, আর মিরন নিজে হবে সুজা উল মুলুক সহবত জং। হঠাৎ মনসুরগঞ্জের ভেতরেও গোলমাল শুরু হয়ে গেল। শেষ রাত্রের দিকে আবার কি হলো? কিসের গোলমাল? মিরন বাইরের দিকে চেয়ে দেখলে ভোর হয়ে আসছে। বাপজান। মিরন তাড়াতাড়ি মির্জাফরের ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে দিলে। নিচের সদর ফটকে কারা যেন এসেছে। আবার ফিরিঙ্গি সাহেব এলো নাকি? বারবার একটা না একটা ফরমাস। মরিয়ম বেগম তো চেহেল সুতুনে আছে, আবার কিসের খবরদারি? কি হলো, ডাকছিস কেন? মির্জাফর সাহেবের কানেও আওয়াজটা গেছে। নিচে বোধহয় আবার সেই ওয়াল সাহেব এসেছে। মির্জাফর সাহেব একটু বিরক্ত হলো, একটু ভেবে নিয়ে বললে, আসলে এটা হলো ফিকির, কেবলই এসে এখানকার হালচাল জেনে যাচ্ছে। কিন্তু না, এসেছে মেহেদি নেসার, আর সঙ্গে এসেছে রেজা আলী। শুনলাম নবাব ফিরে আসছে মুর্শিদাবাদে। ক্যা? নবাব ফিরে আসছে শহরে? জোর গুজব। আজিমাবাদ থেকে জেনারেল ল সাহেব ফৌজ নিয়ে নবাবের সঙ্গে আছে। হঠাৎই সমস্ত মুর্শিদাবাদের মুখখানার ওপর কে যেন কালি লেপে দিলে। একদিন যেই মুর্শিদাবাদ ফিরিঙ্গি ফৌজের ভয়ে থরথর করে কাঁপছিল, এই নতুন খবরটা পেয়ে তার যেন বাকরোধ হয়ে এলো।